সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় অর্থাৎ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই অধ্যায়ের সমচ্ছেদ বিন্দু কিভাবে নির্ণয় করা হয়, সমচ্ছেদ বিন্দুর একক, সমচ্ছেদ বিন্দুর সংক্রান্ত যাবতীয় আলোচনা করব এবং আশা করব আজকে যে একটি অঙ্ক আমি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো এবং সেটা বুঝে খাতায় লিখে অঙ্কটি প্র্যাকটিস করো বারবার, আশা করব এই অঙ্কের আলোকে বইয়ের ম্যাক্সিমাম অনেক অঙ্কই তোমরা করতে পারবা। সমচ্ছেদ বিন্দু কাকে বলে? প্রথমে দেখি আমরা, যে বিন্দুতে আয় ও ব্যয়ের পরিমাণ সমান তাকে সমচ্ছেদ বিন্দু বলা হয়। অর্থাৎ কোনো কোম্পানির বিক্রয় এবং মোট ব্যয় বলতে এখানে আমরা দুইটা ব্যয়কে বুঝিয়েছি, যদিও ব্যয়ের ভিতরে আরো অনেক ধরনের ব্যয় থাকতে পারে, কিন্তু আপাতত আমরা এই টপিকের ক্ষেত্রে আমরা মোট ব্যয়ের ভিতর উপাদান দুইটি বলবো, সেটা হচ্ছে একটি পরিবর্তনশীল ব্যয়, অপরটি হচ্ছে স্থায়ী ব্যয়। তাহলে কি দেখতেছি আমরা, কোনো কোম্পানির বিক্রয় এবং মোট ব্যয় যদি সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলা হয়। অর্থাৎ আয় এবং ব্যয় যদি সমান, সেটা নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু। প্রত্যেকটি প্রতিষ্ঠানেরই এই সমচ্ছেদ বিন্দু জানাটা খুবই জরুরি, কারণ কোনো প্রতিষ্ঠান যদি সমচ্ছেদ বিন্দু সম্পর্কে ধারণা না থাকে তাহলে ওই প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। দেখো, আমরা একটি অঙ্ক দিয়েছি, আশা করি এই অঙ্কটি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে মনোযোগ সহকারে। তাহলে এই অঙ্কের আলোকে তোমরা বইয়ের অনেকগুলো অঙ্ক করতে পারবা। আর এইটা শুধু হিসাব বিজ্ঞানে না, ফিনান্স, ব্যাংকিং ও বিমা প্রথম পত্রের 4র্থ অধ্যায়েও এই টপিকটা রয়েছে। আশা করি তোমরা ভালোভাবে বুঝলে ফিনান্সের 4র্থ অধ্যায় এবং হিসাব বিজ্ঞান, ফিনান্স প্রথম পত্রের 4র্থ অধ্যায় এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়টা তোমাদের জন্য খুব বুঝতে অনেক সুবিধা হবে এবং সেটা আশা করি তোমরা এই অধ্যায়টা তেমন কোনো সমস্যা থাকবে না যদি অঙ্কটা ভালোভাবে বুঝো। এবং এই অঙ্কের ভিতরে আমি অনেকগুলো রিকোয়ার্ড দেওয়ার চেষ্টা করছি, যাতে এই নিয়মের যত অঙ্ক আছে সবগুলো যাতে তোমরা করতে পারো। কি বলা আছে? জায়ান্ট ট্রেডিংস লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, এর বার্ষিক বিক্রয়ের পরিমাণ 5000 একক, একক প্রতি বিক্রয় মূল্য 50 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 30 টাকা এবং মোট স্থায়ী ব্যয় 60,000 টাকা। এই হচ্ছে উদ্দীপকটা। অর্থাৎ একটি কোম্পানি 5000 একক মাল বিক্রি করে। কয় হাজার একক? 5000 একক। প্রতি একক কত টাকা করে বিক্রি করে? 50 টাকা। তাহলে 5000 একক যদি 50 টাকা করে বিক্রি করে তাহলে কত? 2.5 লক্ষ টাকা বিক্রয়। আর প্রতি এককের পরিবর্তনশীল ব্যয় কয় টাকা? 30 টাকা। 5000 30 টাকা হলে 1.5 লক্ষ টাকা পরিবর্তনশীল ব্যয়। তাহলে বিক্রয় হচ্ছে 2.5 লক্ষ টাকা, পরিবর্তনশীল ব্যয় 1.5 লক্ষ টাকা। বাদ দিলে যে মুনাফাটা থাকে সেটা হচ্ছে 1 লক্ষ। তার থেকে যদি আমরা আবার স্থায়ী ব্যয় 60,000 টাকা বাদ দিই তাহলে মুনাফা থাকবে 40,000 টাকা। এটা হচ্ছে আমরা ব্যয়টাকে দুইটা পার্ট করে ফেলছি, একটা পরিবর্তনশীল ব্যয়, একটা স্থায়ী ব্যয়। তোমরা নিশ্চয়ই জানো পরিবর্তনশীল ব্যয় কোনগুলো আর স্থায়ী ব্যয় কোনগুলো। পরিবর্তনশীল ব্যয় হচ্ছে যে সকল ব্যয় উৎপাদন বাড়া বা কমার সাথে সাথে যে ব্যয়ের পরিবর্তন হয়, অর্থাৎ উৎপাদন বাড়লে ব্যয় বাড়বে, উৎপাদন কমলে ব্যয় কমবে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। আর যেই ব্যয় উৎপাদনের সাথে কোনো জড়িত নয়, শুধু সময়ের সাথে জড়িত, অর্থাৎ সময় হলেই ব্যয় হবে, সময় না হলে ব্যয় হবে না, সেটাকে বলা হয় স্থায়ী ব্যয়। আসলে এখন আমরা দেখব, যেমন একটি অঙ্ক আমরা যদি দেখি, একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে, যেটা জায়ান্ট ট্রেডিংস লিমিটেডের আমরা যে মানগুলো দেওয়া আছে তার আলোকে আমাদের বের করতে বলছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ এবং কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, তিনটা মান বের করতে বলছে ক নম্বরের ভিতরে। খ নম্বরে মোট পরিবর্তনশীল ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ এবং পরিবর্তনশীল ব্যয়ের অনুপাত, তিনটি এখানেও দুইটি। তারপর হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক, সমচ্ছেদ বিন্দু টাকা এবং সমচ্ছেদ বিন্দু অনুপাত, তিনটি। ঘ নম্বরের সমচ্ছেদ বিন্দু যে আমরা হলো সেটা সত্যতা যাচাই করব। ও নম্বর মোট মুনাফার পরিমাণ এবং মোট মুনাফা অনুপাত। চ নম্বর নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তা প্রান্ত টাকা, নিরাপত্তা প্রান্ত অনুপাত। 6 নম্বর জায়ান্ট ট্রেডিংস যদি 1 লক্ষ টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে? বর্গীয় জ হচ্ছে জায়ান্ট ট্রেডিংস লিমিটেড যদি 80,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে? আর যখন নম্বর হচ্ছে 6,000 একক পণ্য বিক্রি করলে, আমাদের কিন্তু বর্তমানে বিক্রয় 5,000 একক দিয়ে আমি দেখেছিলাম যে 40,000 টাকা মুনাফা হয়েছে, মুখে করেছিলাম। আর 6,000 একক বিক্রয় করলে কি পরিমাণ মুনাফা হবে সেটা, আর 5 লক্ষ টাকা বিক্রয় করলে কি পরিমাণ মুনাফা হবে সেটা।
আরেকটা হচ্ছে যদি 6,000 একক পণ্য বিক্রি করে 1,20,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে প্রতি একক পণ্যের বিক্রয় মূল্য কত টাকা? আমাদের বর্তমান বিক্রয় মূল্য আছে 50 টাকা, কিন্তু 6,000 একক বিক্রি করে 1,20,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে বিক্রয় মূল্য কত হবে সেই মানটা বের করা। এই 11টি রেকর্ড করব। আশা করি 11টি রেকর্ড করলে তোমরা তোমাদের সবগুলো অনেকগুলো অঙ্ক তোমাদের সলভ হয়ে যাবে। প্রথমে আমরা একটি গণনা কার্য করব, ওই যেটা আমি মুখে মুখে করেছিলাম, যে গণনা কার্য বিক্রয় 5,000 × 50 কত 2.5 লক্ষ টাকা, তার থেকে পরিবর্তনশীল ব্যয় 5,000 × 30 1,50,000 টাকা। যদি আমরা বাদ দিই 1.5 লক্ষ টাকা থাকে, 1.5 লক্ষ টাকা হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন, এটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তার থেকে স্থায়ী ব্যয় 60,000 টাকা বাদ দিলে মুনাফা থাকে 40,000 টাকা। এইটাই হচ্ছে গণনা কার্য। প্রথমে আমরা গণনা কার্য করলাম, যে গণনা কার্যটা দিয়ে আমরা মুনাফা বের করলাম 40,000 টাকা। দেখছো, বিক্রয় 2.5 লক্ষ, পরিবর্তনশীল ব্যয় 1.5 লক্ষ, বাদ দিলে কন্ট্রিবিউশন 1 লক্ষ, মাইনাস স্থায়ী ব্যয় 60,000, মুনাফা হচ্ছে 40,000। এই হচ্ছে ক নম্বরের একটা গণনা কার্য করলাম। ক, এখন আসো ক এর ভিতরে যে 3টা রেকর্ড, একক প্রতি কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন একক প্রতি কন্ট্রিবিউশন হচ্ছে একক প্রতি বিক্রয় থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে। তাহলে আমরা দেখেছি বিক্রয় হচ্ছে 50 টাকা, পরিবর্তনশীল ব্যয় 30 টাকা। যদি আমরা বাদ দিই তাহলে 20 টাকা থাকে, তাহলে এটাকে বলা হয় একক প্রতি কন্ট্রিবিউশন। ইয়েস, হ্যাঁ। খ নাম্বার 2 নম্বর, এটারই 3টা পার্ট। 2 নম্বর বলছে কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ, যেটা আমরা অলরেডি গণনা কার্য হতে আনিত 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা। এটার আবার 3 নম্বর কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। যে কোনো অনুপাত বের করবা, বা পিভি অনুপাত এটা একটা নাম, যে কোনো অনুপাত বের করবা, তোমরা একটু মনে রাখবা ওই মানটাকে বিক্রয় দ্বারা ভাগ করবা, 100 দ্বারা গুণ করবা। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 1 লক্ষ টাকা, বিক্রয় তো 2.5 লক্ষ টাকা ছিল, ইন্টু 100 সমান 40%। তাহলে ক নাম্বার সবাই বুঝেছ? আশা করি ক নাম্বারটা বুঝেছ। তোমরা খাতায় সাথে সাথে নোট করে ফেলবা, প্রয়োজনে ভিডিওটা তোমরা একটু পোজ করে করে দেখে খাতায় নোট করে অঙ্কটি করবা, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। আসো এখন খ নাম্বার আমরা দেখি। খ নাম্বার বের করতে বলছিল পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ, যেটা আমরা গণনা কার্যে অলরেডি আছে। পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত? 1.5 লক্ষ টাকা। আর পরিবর্তনশীল ব্যয় অনুপাত কিভাবে হবে? এই পরিবর্তনশীল ব্যয়টাকে আবার বিক্রয় দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো। এটাই করেছি। পরিবর্তনশীল ব্যয় অনুপাত হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, এখানে হবে পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু কি 100। তাহলে পরিবর্তনশীল ব্যয় অনুপাতের ফর্মুলাটা কি হবে? পরিবর্তনশীল ব্যয়ের অনুপাতের ফর্মুলাটা হবে উপরে পরিবর্তনশীল ব্যয়, নিচে বিক্রয় ইন্টু 100। তাহলে পরিবর্তনশীল ব্যয় ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100। তাহলে পরিবর্তনশীল ব্যয় কত? 1,50,000 টাকা, আর বিক্রয় হচ্ছে 2.5 লক্ষ টাকা ইন্টু 100। তাহলে পরিবর্তনশীল ব্যয়কে বিক্রয় দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে পরিবর্তনশীল ব্যয় অনুপাত বের হয়, সেটা আমরা দেখলাম 60%। ওকে, আসো এখন আমরা দেখবো গ নাম্বার, সমচ্ছেদ বিন্দু একক। এটা হচ্ছে মূল, এই চ্যাপ্টারের মূল জিনিস। সমচ্ছেদ বিন্দু হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই স্থায়ী ব্যয়কে একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, অথবা এটার আরেকটা নাম আছে একক প্রতি কন্ট্রিবিউশন। ইয়েস, এটা দ্বারা ভাগ করবো। তাহলে স্থায়ী ব্যয় কত? 60,000 ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় হচ্ছে 50 টাকা, পরিবর্তনশীল ব্যয় 30 টাকা, অথবা কন্ট্রিবিউশন 20 টাকা যদি আমি লিখি তাও হবে। আর না হয় সূত্র লিখে মান বসালে 3,000 একক। তার মানে বুঝলাম কি, 3,000 একক পণ্য যদি আমি বিক্রয় করি তাহলে কোনো লাভ অথবা লস কিছুই হবে না। আমরা দেখেছি 5,000 একক পণ্য বিক্রয় করে কয় হাজার টাকা লাভ হয়েছিল? ইয়েস, 40,000 টাকা। কিন্তু 3,000 একক বিক্রয় করলে লাভ হবে কত? লাভও হবে না, লসও হবে না। এটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দু টাকা কিভাবে? সমচ্ছেদ বিন্দু একককে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করতে হবে। তাহলে সমচ্ছেদ বিন্দু একক কত? সমচ্ছেদ বিন্দু একক হচ্ছে 3,000, যেটা বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, গুণ করলে 1.5 লক্ষ টাকা সমচ্ছেদ বিন্দু টাকা। আর সমচ্ছেদ বিন্দু অনুপাতের ফর্মুলা হবে সমচ্ছেদ বিন্দু ডিভাইডেড বাই, যে কোনো অনুপাত বের করার নিয়ম হচ্ছে বিক্রয় দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। তাহলে সমচ্ছেদ বিন্দু 1.5 লক্ষ, বিক্রয় হচ্ছে 2.5 লক্ষ ইন্টু 100 সমান 60%। ইয়েস, সবাই বুঝেছ? আশা করি তোমরা এই টপিকটা বুঝেছ। আর এইটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল থিংস, যে সমচ্ছেদ বিন্দু অর্থাৎ কত একক পণ্য বিক্রয় করলে কোনো লাভ অথবা লস হয় না, সেটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দু। আর কত টাকা বিক্রয় করলে কোনো লাভ অথবা লস হয় না, সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকা। তাহলে গ নাম্বার সবাই বুঝেছ? ইয়েস। এখন আসো আমরা ঘ নাম্বার, এইটার সত্যতা যাচাই। আমি বললাম যে আমরা 3,000 একক পণ্য বিক্রয় করলে কোনো লাভ অথবা লস হবে না, সেটা এখন সত্যতা যাচাই করবো। আমরা দেখো, আমরা কিন্তু প্রথমেই আমি গণনা কার্য দেখেছিলাম 5,000 একক যে পণ্য বিক্রয় করছে, 5,000 একক পণ্য বিক্রয় করে 40,000 টাকা মুনাফা। এখন আমি দেখবো ঘ নম্বরে 3,000 একক পণ্য বিক্রয় করে কোনো লাভ অথবা লস নেই। এই যে বিক্রয় 3,000 × 50 1.5 লক্ষ, পরিবর্তনশীল ব্যয় 3,000 × 30 90,000, কন্ট্রিবিউশন থাকে 60,000, স্থায়ী ব্যয় 60,000 বাদ দিলে মুনাফা 40,000। সরি, এখানে মুনাফাটা হচ্ছে কি 60,000 থেকে 60,000 বাদ দিলে
মুনাফার পরিমাণ 0। তাহলে এইটাই হচ্ছে প্রমাণিত মুনাফা যে 0 হলো, এটাই হচ্ছে প্রমাণিত সমচ্ছেদ বিন্দুর। এটাকে বলা হয় সমচ্ছেদ বিন্দুর কি সত্যতা যাচাই। তাহলে আমরা দেখলাম সমচ্ছেদ বিন্দু যেটা আমরা সমচ্ছেদ বিন্দু করেছিলাম, সেই সমচ্ছেদ বিন্দুর আলোকে সমচ্ছেদ বিন্দুর মুনাফার 0 হয়েছে। এটাই হচ্ছে আমাদের সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই। এখন আসো ও নাম্বার হচ্ছে মোট মুনাফা এবং মোট মুনাফা অনুপাত। তাহলে আমরা দেখেছি প্রথমেই গণনা কার্যের মধ্যে মুনাফা কত 40,000। তাহলে যদি আমাদের ও নাম্বার করি, ও নাম্বারের 1 নাম্বার হবে মুনাফা 40,000 টাকা, আর মুনাফার অনুপাত হবে মুনাফাকে বিক্রয় দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। তাহলে মুনাফা হচ্ছে 40,000 টাকা, এই যে 40,000, আর মুনাফার অনুপাত হবে কত, মোট মুনাফা অনুপাত হবে উপরে মোট মুনাফা নিচে বিক্রয় ইন্টু কি 100। তাহলে মোট মুনাফা ডিভাইডেড বাই বিক্রয় ইন্টু 100 কাজ করলে আমাদের কত আসে, মোট মুনাফা 40,000, বিক্রয় হচ্ছে 2.5 লক্ষ টাকা ইন্টু 100 সমান 16%। ইয়েস, 16%। তাহলে আমাদের কি দেখলাম আমরা, 16% হচ্ছে মোট মুনাফা অনুপাত। আসো এখন আমরা চ নাম্বারে যাব। নিরাপত্তা প্রান্ত। নিরাপত্তা প্রান্ত হচ্ছে যেই প্রান্তে গিয়ে পৌঁছলে কোনো লাভ, শুধুই লাভ হবে, কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেটাকে বলা হয় নিরাপত্তা প্রান্ত। অর্থাৎ নিরাপত্তা প্রান্ত আমরা একটু আগে দেখেছি সমচ্ছেদ বিন্দু কি, সমচ্ছেদ বিন্দু হচ্ছে কত একক পণ্য বিক্রয় করলে লাভ অথবা লস কিছুই হবে না, সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। তাহলে সমচ্ছেদ বিন্দুর উপরে যেই বিক্রয়টা আছে সেটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত, মার্জিন অফ সেফটি। অর্থাৎ সমচ্ছেদ বিন্দুতে যদি আমরা গিয়ে পৌঁছতে পারি তাহলে কোনো লাভ লস কিছুই নাই, কিন্তু সমচ্ছেদ বিন্দুর অতিরিক্ত যা বিক্রয় করবো সেটাই হচ্ছে নিরাপত্তা প্রান্ত। তাহলে নিরাপত্তা প্রান্ত কিভাবে, বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিব। তাহলে বিক্রয় 5,000, সমচ্ছেদ বিন্দু 3,000, বাদ দিলে 2,000 একক হচ্ছে নিরাপত্তা প্রান্ত। আর টাকা যদি বের করতে চাই, টাকা হবে নিরাপত্তা প্রান্ত, সেম বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু টাকাটা বাদ দিব। তাহলে বিক্রয় হচ্ছে 2.5 লক্ষ, সমচ্ছেদ বিন্দু 1.5 লক্ষ, 1 লক্ষ টাকা। অথবা কিন্তু আমরা আবার আরেকটা করতে পারি, নিরাপত্তা প্রান্ত টাকা যেটা আমরা, অথবা একটা সূত্র যদি আমরা চাই, তাহলে অথবা সূত্র আমরা কি করতে পারি, বের করতে পারি। অথবা সূত্র দিয়ে যদি আমরা এই নিরাপত্তা প্রান্ত টাকাটা বের করতে চাই, তাহলে নিরাপত্তা প্রান্ত টাকাটা কিভাবে করব, নিরাপত্তা প্রান্ত টাকার আরেকটা অথবা ফর্মুলা যদি আমরা ইউজ করতে চাই করতে পারবো। অথবা ফর্মুলা হবে নিরাপত্তা প্রান্ত টাকা ইকুয়াল টু নিরাপত্তা প্রান্ত টাকা সমান সমান নিরাপত্তা প্রান্ত একক, নিরাপত্তা প্রান্ত একককে গুণ একক প্রতি বিক্রয় মূল্য, গুণ কি একক প্রতি বিক্রয় মূল্য। তাহলে নিরাপত্তা প্রান্ত একককে যদি আমরা একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করি তাহলে নিরাপত্তা প্রান্ত টাকা পাওয়া যাবে। তাহলে নিরাপত্তা প্রান্ত একক গুণ একক প্রতি বিক্রয় মূল্য গুণ একক প্রতি বিক্রয় মূল্য সমান সমান নিরাপত্তা প্রান্ত একক কত, 2,000 একক, 2,000 একক গুণ 50 টাকা সমান কত টাকা 2,000 কে 50 দ্বারা গুণ করলে 1 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলাতে আমি নিরাপত্তা প্রান্ত টাকাটা বের করতে পারি। তাহলে তোমরা যেটা যখন যেটা ভালো সুবিধা মনে হয় তখন সেই সূত্রটা ইউজ করতে পারো নিরাপত্তা প্রান্তর ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা নিরাপত্তা প্রান্তর টাকাও বের করা শিখলাম, 1 লক্ষ টাকা। এখন আসো নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত অনুপাত আবারও বলছি, বারবার বলতেছি, যে কোনো অনুপাত হবে ওই মানটাকে বিক্রয় দ্বারা ভাগ 100 দ্বারা গুণ। তাহলে নিরাপত্তা প্রান্ত 1 লক্ষ টাকা, বিক্রয় 2.5 লক্ষ টাকা ইন্টু 100 সমান 40%। ইয়েস, 40%। আসো এখন আমরা তারপরেরটাতে যাব। চ নাম্বার শেষ হয়েছে, ছ নাম্বার হচ্ছে প্রত্যাশিত বিক্রয় একক। প্রত্যাশিত বিক্রয় একক হচ্ছে সমচ্ছেদ বিন্দুর যে ফর্মুলাটা অনেকটা ওইটার মতোই। সমচ্ছেদ বিন্দুর সময় শুধু স্থায়ী ব্যয় উপরে, তাহলে সমচ্ছেদ বিন্দুর সময় কি শুধু স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আর প্রত্যাশিত বিক্রয় অর্থাৎ কত একক বিক্রয় করলে, প্রশ্নটা হচ্ছে এরকম আমাদের, কত একক পণ্য বিক্রয় করলে 1 লক্ষ টাকা মুনাফা হবে। প্রশ্নটা কিন্তু এটা ছিল, কত একক বিক্রয় করলে 1 লক্ষ টাকা মুনাফা হবে। তাহলে সেটা হবে স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। তাহলে স্থায়ী ব্যয় কত, 60,000, প্রত্যাশিত মুনাফা হচ্ছে 1 লক্ষ টাকা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় 50 মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 30 সমান 8,000 একক। তার মানে আমি কি দেখলাম, 8,000 একক যদি আমি পণ্য বিক্রয় করি তাহলে আমার 1 লক্ষ টাকা মুনাফা হবে। তাহলে একটা ফর্মুলাটা কিন্তু অনেকটা সমচ্ছেদ বিন্দুর মতো। কিভাবে, সমচ্ছেদ বিন্দুর সময় উপরে কি ছিল, শুধু স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়।
আর প্রত্যাশিত বিক্রয়ের সময় স্থায়ী ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফাটাও যোগ করে দিবা। তাহলে স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ভাগ করলে 8,000 একক। তাহলে আমরা দেখলাম 8,000 একক পণ্য যদি আমি বিক্রয় করি তাহলে আমার 1 লক্ষ টাকা মুনাফা হবে। তাহলে আমি যদি চাই আমরা এইভাবেও একটা প্রমাণও করতে পারি 8,000 একক বিক্রি করে এই 8,000 ইন্টু 50 4 লক্ষ টাকা মাইনাস পরিবর্তনশীল ব্যয় 8,000 ইন্টু 30 2,40,000 টাকা, 4 লক্ষ থেকে 2,40,000 বাদ দিলে 1,60,000 টাকা মাইনাস স্থায়ী ব্যয় 60,000 টাকা, তাহলে মুনাফা 1 লক্ষ টাকা মিলছে। এইভাবে যদি তোমরা চাও আমরা এটা প্রমাণ যদি করতে চাও প্রমাণও করতে পারবা, রাইট? ইয়েস। তাহলে এখন আমরা দেখলাম 6 নাম্বার। তারপর আসো বর্গীয় জ। বর্গীয় জর ভিতরে 3টা জিনিস চাইছি, অর্থাৎ যদি 80,000 টাকা মুনাফা অর্জন করতে চায় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে। প্রশ্নটা এটা ছিল, 80,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে কত টাকা বিক্রি করতে হবে অথবা কত একক বিক্রি করতে হবে। তাহলে প্রত্যাশিত মুনাফা বিক্রয় একক, প্রশ্নটা চাইছে টাকা। তাহলে আমার প্রশ্নটা কিন্তু আমার কি চাইছে? টাকা। তাহলে প্রশ্নটা যদি আমার টাকা চাই তাহলে আমি দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট একক বের করে, যেটা আমরা একটু আগে বের করলাম, প্রত্যাশিত বিক্রয় একক 80,000 প্রত্যাশিত মুনাফার জায়গাতে যে স্থায়ী ব্যয় 60,000 যোগ প্রত্যাশিত মুনাফা 80,000 ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মানে যেটা একটু আগে আমরা শিখলাম 6 নম্বরে। তাহলে 50 মাইনাস 30 সমান 1,40,000 ডিভাইডেড বাই 20 সমান 7,000 একক। আর এটা টাকা হবে প্রত্যাশিত বিক্রয় এককে একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করলে 7,000 ইন্টু 50 3.5 লাখ। এই হচ্ছে একটা ফর্মুলা। যদি তোমরা এইভাবে না যাও, আরেকটা প্রত্যাশিত বিক্রয় টাকা ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, অথবা এটার আরেকটা নাম হচ্ছে পিভি অনুপাত। তাহলে স্থায়ী ব্যয় কত? 60,000, প্রত্যাশিত মুনাফা 80,000 ডিভাইডেড বাই ডাইরেক্ট কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 40%, যেটা আমরা অলরেডি ঘ নাম্বারে জানি বের করেছিলাম। তাহলে এটা 3.5 লাখ টাকা। তাহলে আমরা এইভাবে একক বের করেও আমরা করতে পারি, আবার ডাইরেক্ট টাকা দিয়েও করতে পারি, রাইট? ইয়েস। এটাকে বলা হয় প্রত্যাশিত বিক্রয় টাকা বের করা শিখলাম আমরা। তাহলে প্রত্যাশিত বিক্রয় টাকা কিভাবে করব? দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে একক দিয়ে একক বের করে তারপরে টাকা, আর একটা হচ্ছে সরাসরি টাকা। ঠিক আছে? ইয়েস। আসো এখন আমরা জহ নাম্বার হচ্ছে 6,000 একক পণ্য বিক্রয় করলে, প্রশ্নটা ছিল এরকম, 6,000 একক পণ্য বিক্রয় করলে কত টাকা লাভ হবে। আমি দেখেছি প্রথমটা দেখেছিলাম কয় হাজার একক পণ্য বিক্রয় করে, গণনা কার্য ছিল 5,000 একক পণ্য বিক্রয় করে, যে গণনা কার্যটা 5,000 একক পণ্য বিক্রয় করে লাভ হয়েছিল 40,000। তারপরে আমরা দেখেছিলাম বিইপিটা দেখেছিলাম 3,000 একক পণ্য বিক্রয় করে কোনো লাভও নাই, লসও নাই, জিরো। এখন প্রশ্ন বলছে 6,000 একক পণ্য বিক্রয়, তাহলে ওইটার মতোই 6,000 একক দিয়ে আমরা যখন আমরা মুনাফাটা বের করবো, 6,000 বিক্রয়টা হবে 6,000 ইন্টু 50 3 লক্ষ, পরিবর্তনশীল ব্যয় 6,000 ইন্টু 30 1,80,000, কন্ট্রিবিউশন মার্জিন থাকবে 1,20,000 মাইনাস স্থায়ী ব্যয় 60,000, মুনাফা থাকবে 60,000 টাকা। এটা হচ্ছে বর্গীয় জ নাম্বার। একক, কত একক পণ্য বিক্রয় করলে মুনাফা কত হবে সেটা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ একক বিক্রি করলে মুনাফা কত হবে সেই বিষয়টা যদি আমরা বের করতে পারি তাহলে এই ছক আকারে করে আমরা বের করতে পারি। আসো এখন নাম্বার বলছে যদি 5 লক্ষ টাকা বিক্রয় করে, এখানে কিন্তু একক দেয়া নাই। দেখো আগেরটার সাথে এটার পার্থক্যটা কোথায় ছিল? আগেরটার মধ্যে কি ছিল? আমরা যদি ডাইরেক্ট প্রশ্নটাতে চলে যাই, প্রশ্নের মধ্যে কি ছিল? প্রশ্নটার মধ্যে ছিল 6,000 একক পণ্য বিক্রয় করলে মুনাফার পরিমাণ নির্ণয়, আর এটা হচ্ছে 5 লক্ষ টাকা বিক্রয় করলে মুনাফার পরিমাণ। তাহলে যখন আমরা একক থেকে মুনাফার পরিমাণ বের করব তখন আমরা ওই ছক আকারে বের করতে পারি। আর যখন আমাদের এরকম টাকা থেকে মুনাফা বের করতে হবে তখন অবশ্যই আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তখন আমাদের অবশ্যই কি করতে হবে? এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কোন ফর্মুলাটা? দেখো আমাদের এই যে নাম্বার মুনাফা বের করার একটা ফর্মুলা আছে। মুনাফা বের করার ফর্মুলা হচ্ছে বিক্রয় গুণ পিভি অনুপাত মাইনাস স্থায়ী ব্যয় বা কন্ট্রিবিউশন অনুপাত। তাহলে বিক্রয় 5 লক্ষ টাকা, কন্ট্রিবিউশন অনুপাত বা পিভি অনুপাত 40% মানে 0.40 মাইনাস স্থায়ী ব্যয় 60,000 টাকা। তাহলে 5 লক্ষ থেকে 0.40 বাদ দিলে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা থেকে 60,000 টাকা বাদ দিলে 1,40,000 টাকা। বুঝেছো তোমরা? ইয়েস। এটা হচ্ছে মুনাফার পরিমাণ বের করা, রাইট? পারবা না তোমরা? ইয়েস। তাহলে আমরা কি শিখলাম? যদি প্রশ্নে বিক্রয়ের টাকা দিয়ে মুনাফা বের করতে বলে তাহলে এই ফর্মুলাটা ইউজ করব, আর যদি বিক্রয়ের একক দিয়ে মুনাফা বের করতে বলে তাহলে এই ফর্মুলাটা, এই ছকটা ইউজ করব। তাহলে ছক ইউজ করব যখন একক দিয়ে টাকা বের করতে বলবে, আর যখন আমরা বিক্রয়ের টাকা দিয়ে মুনাফা বের করতে বলে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। লাস্ট রিকোয়ার্ড প্রশ্ন বলছে 6,000 একক পণ্য বিক্রয় করে, লাস্ট রিকোয়ার্ড ছিল 6,000 একক পণ্য বিক্রয় করে
1,20,000 টাকা মুনাফা অর্জন করতে চাইলে, এই যে দেখো 6,000 একক পণ্য বিক্রয় করে 1,20,000 টাকা মুনাফা অর্জন করতে চায়, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য মানে প্রতি এককের বিক্রয় মূল্য, প্রশ্নে কিন্তু প্রতি এককের বিক্রয় মূল্য দেওয়া ছিল কত, 50 টাকা, কিন্তু এখন 50 টাকা না। এখন আমাকে এই দেখো কিভাবে আমরা এই বিক্রয় মূল্যটা বের করো। তাহলে প্রত্যাশিত বিক্রয় একক ইকুয়াল টু স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এটা কিন্তু প্রশ্ন আমরা জানি যে প্রত্যাশিত বিক্রয় এককের ফর্মুলাটা এটা অলরেডি আমরা এটা আর তার আগের যে প্রিভিয়াস স্লাইড ছিল তার স্লাইডে আমরা প্রত্যাশিত বিক্রয় এই যে প্রত্যাশিত বিক্রয় এককের ফর্মুলা ছিল এটা, প্রত্যাশিত বিক্রয় একক স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড একক প্রতি বিক্রয় মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এই ফর্মুলাটার মধ্যে যার যা জায়গায় মান বসাইব শুধুমাত্র একক প্রতি বিক্রয় মূল্যটা ব্যতীত যার যা জায়গায় মান বসাবো। তাহলে প্রত্যাশিত বিক্রয় একক ইকুয়াল টু স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড একক প্রতি বিক্রয় মাইনাস একক। তাহলে এখানে প্রত্যাশিত বিক্রয় একক হচ্ছে 6,000, কারণ 6,000 একক বিক্রয় করবে, স্থায়ী ব্যয় 60,000, প্রত্যাশিত মুনাফা 1,20,000 টাকা, মাইনাস একক প্রতি বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া নাই, তাই এটা যেভাবে আছে সেভাবে লিখে রাখতে পারি, মাইনাস ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় 30 টাকা। এখানে একটা বিষয় হচ্ছে, তুমি যদি এই একক প্রতি বিক্রয় মূল্যটাকে এখন এক্স ধরে নাও, তাহলে এই জায়গাটাতে এক্স লিখে ফেলবে, এক্স মাইনাস 30, তাহলে করতে সুবিধা হবে। এখন মান বসাইলে 6,000 ইকুয়াল টু এর দুটা যোগ করলে 1,80,000 ডিভাইডেড বাই এক্স মাইনাস 30, যদি এক্স ধরো, এটাকে এক্স ধরে করলে আরো সুবিধা হবে তোমাদের, বুঝেছো? তাহলে এক্স ধরেও করা যাবে, তাহলে ইকুয়াল টু মাইনাস 30। এখন আমরা এটা যদি ভাগ অবস্থা আছে এই সাইডে আসলে কি হবে, গুণ, তাহলে এই সাইডে চলে আসছে আর 6,000 গিয়ে ওইখানে ভাগ হয়ে গেছে। কিভাবে বুঝছো এই আর গুণটা? এটা হচ্ছে এই যে 1,80,000 এর নিচে এটা ভাগ অবস্থা আছে, তাহলে এটা সমানের এই পাশে আসলে কি হবে, গুণ হয়ে যাবে, আর 6,000 সমানের এই পাশে গুণ অবস্থায় আছে, এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে, ভাগ হইলে এটা 30 টাকা, আর এটা যা আছে তাই এটা 30। এখন এটার সাথে এটা মাইনাস অবস্থায় আছে এত 30, তাহলে এটা সমানের ওই পাশে গেলে যোগ হয়ে যাবে, তাই 30 যোগ 30 সমান 60 টাকা। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কয় টাকা, 60 টাকা। তাহলে আমরা দেখলাম যে যদি বিক্রয় মূল্যটা 50 টাকার পরিবর্তে 60 টাকা করা হয়, তাহলে 6,000 একক মাল বিক্রয় করে 1,20,000 টাকা মুনাফা অর্জন করা সম্ভব। আমি কিন্তু তার আগের একটা রেকর্ডে দেখেছিলাম 6,000 পণ্য বিক্রয় করে মুনাফা হয়েছিল 60,000 টাকা, সেটা বিক্রয় মূল্য কত ছিল, 50 টাকা। কিন্তু যদি 6,000 একক বিক্রয় করে 1,20,000 টাকা মুনাফা অর্জন করতে চাই, তাহলে এই বিক্রয় মূল্যটা 50 টাকার পরিবর্তে কয় টাকা হবে, 60 টাকা। ইয়েস, এইটাই আমরা বের করলাম এইভাবে। তোমরা এইভাবে আমি যেভাবে বের করেছি এইভাবে বের করে শিখবা, আশা করি তোমরা পারবা। তাহলে এই যে আমি 11টা রিকোয়ার তোমাদেরকে শিখাইছি, তোমরা বইয়ে এটার মতো এই প্রশ্নটার মতো অন্য যে সকল যে কোনো একটা প্রশ্ন এইভাবে যেই প্রশ্নটার মধ্যে এই মানগুলো প্রশ্নে দেয়া আছে, ধরো এই যে এই মানগুলো যেই প্রশ্নটাতে দেয়া আছে এই মানগুলো দেখবা যে একটা বার্ষিক বিক্রয়ের একক বা একক প্রতি বিক্রয় মূল্য, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় অথবা স্থায়ী ব্যয়। মনে করো তোমরা আরেকটা অঙ্কই তোমরা করো, বার্ষিক বিক্রয় পরিমাণ 6,000 একক, একক প্রতি বিক্রয় মূল্য 55 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 35 টাকা, স্থায়ী ব্যয় 70,000 টাকা বা 80,000 টাকা, এরকম একটা নিজে একটা অঙ্ক করে ধরো তোমরা। আমি তোমাদের আরো একটা অঙ্ক হোমওয়ার্কস দিয়ে দিই, যে আরেকটা অঙ্ক যদি আমরা হোমওয়ার্কস দিই, তোমরা যদি চেষ্টা করো এইটারও এরকম, যদি আমরা এটা হোমওয়ার্কস বলি, বাড়ির কাজ। তোমরা এরকম একটা অঙ্ক ধরো, এটা 6,000 নাও, 6,000, এটা 50-এর জায়গাত এটা 55 টাকা ধরো, আর এটা 30-এর জায়গাত 32 টাকা ধরো, আর এটা 60,000-এর জায়গাত 80,000 টাকা ধরো, 80,000 টাকা। এই যদি এই মানটা দিয়ে তোমরা ওই 11টা রিকোয়ার্ড, এই অঙ্কটারও তোমরা 11টা রিকোয়ার্ড বাসায় করবা, পারবা না? এই অঙ্কটা থেকে তোমরা 11টা রেকর্ড করবা। তাহলে যে অঙ্কটা আমি প্রশ্নে করাইছি এটা তো তোমরা খাতায় তুলে করবা, আর এটা করে বুঝার পরে যেভাবে আমি বুঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটাকেও তোমরা এই 11টা রিকোয়ার্ড দিয়ে তোমরা করবা বাসায়, করলে তাহলে তোমাদের আশা করি এই চ্যাপ্টারের আর কোনো সমস্যা থাকবে না।
তাহলে তোমরা অবশ্যই এই আমি দ্বিতীয় যে অঙ্কটা দিলাম ওইটা দিয়ে তোমরা কি করবা, 11টা রেকর্ড করবা, সেম 11টা রেকর্ডই করবা। আর আমি বারবার বলি, যখনই তোমরা হিসাব বিজ্ঞান বা ফিনান্সে কোনো সমস্যা পড়বা তখন অবশ্যই আমাকে নক করবা, আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব, সলভ করে দিব ইনশাআল্লাহ। আর ভালো থেকো তোমরা সবাই, সবার সুস্থতা এবং সবার পরিবারের সুরক্ষিত কামনা করছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।